চলো, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? শুনতে আমি পাচ্ছি। আই অডিবল? ওকে ওকে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা আজকে যেটা পড়বো, অলরেডি কালকে রাতে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা সবাই আশা করি পড়ে রেখেছো, তাই তো? সবার পড়াশোনা হয়েছে তো? পড়াশোনা করেছো সবাই? দেখো, আজকে হ্যাঁ যে স্যার, টপিকটা, পড়েছি স্যার। হ্যাঁ, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ যে এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12, এটা এটা যেটা আমি খুলে রেখেছি, এটা এসএলএসটি 9-10। আর যেটা তোমার এসএলএসটি 11-12 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা সেম সিলেবাস, মানে সেম টাইটেল, আর টাইটেল সেম টাইটেল দেখতে পাচ্ছ। এখানেও ইকোলজি এনভায়রনমেন্ট রয়েছে, আবার এখানেও তোমাদের ইকোলজি এনভায়রনমেন্ট রয়েছে। শুধুমাত্র টাইটেল সেম হলেও সিলেবাস কিন্তু হচ্ছে অনেকটাই ডিফার। আমরা যদি এখানে 9-10 সিলেবাসটা দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে ডিভিশন অফ ইকোলজি, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, প্লান্ট সাকসেশন, অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস, জেরোফাইট, হ্যালোফাইটস। সেই সঙ্গে আমাদেরকে পড়তে হবে কি, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এয়ার পলিউশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাস। এটা তোমাদের 9-10 যারা আছে, তোমরা এসএলএসটি 9-10-এ বসবে, ইকোলজি এনভায়রনমেন্টের এইটা হচ্ছে সিলেবাস। ওকে। আর যদি আমরা 11-12 দেখি, এসএলএসটি 11-12, তাহলে সেখানে তোমরা দেখতে পাচ্ছ হিউজ সিলেবাস। ওকে। ঠিক একইভাবে দেখতে পাচ্ছ এখানে যে ডিভিশন অফ ইকোলজি রয়েছে, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, ইকোলজিক্যাল ইউনিটস, হ্যাঁ, তারপর রয়েছে দেখো এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, ইকোলজিক্যাল নিচ রয়েছে, জেনারেল আইডিয়া অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, ইউট্রোফিকেশন, ওকে, ওজন ডিপ্লিশন, অ্যাসিড রেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এফরেস্টেশন, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং পলিউশন হিসাবে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। তাহলে হিউজ সিলেবাস, দেখতে পাচ্ছ? তাহলে এটাই হচ্ছে কি পার্থক্য। বাকি টাইটেলসের দুটোই টাইটেলসের। তো আমরা আগে হচ্ছে কি, তোমরা এটা দেখে নাও। ঠিক আছে, যেহেতু কিছু জিনিস কমন আছে, আমি আগে এসএলএসটি 9-10টা পড়িয়ে দিচ্ছি, তারপর যেটা 11-12 শুরু করলে সেখানে যদি কমন থাকে সেগুলোকে আমরা স্কিপ করে চলে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি, আর বেশি দেরি করবো না। অলরেডি 157, 158 এরকম জয়েন করেছে। ঠিক আছে, একটু রেশিওটা কম, আস্তে আস্তে একটু বাড়বে। ঠিক আছে, আস্তে আস্তে জয়েন করছি হয়তো। তো যাই হোক, তাহলে আমরা আর বেশি দেরি করবো না, কারণ হচ্ছে কি আমাদের যেহেতু তোমার দেখতেই পাচ্ছ তোমরা যে অলরেডি হচ্ছে কি টাইম 5 মিনিট হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি সমস্যা? তো এখানে দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখানে ইকোলজি এনভায়রনমেন্টের 9-10টাই প্রথমে আমরা তাহলে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, দেন তারপরে আমরা 11-12টা শুরু করবো। ঠিক আছে, চলো দেখো, তাহলে প্রথম হচ্ছে কি আমরা পরিবেশ, ডিভিশন অফ ইকোলজি। ঠিক আছে, ডিভিশন অফ ইকোলজি আমরা পড়বো। ঠিক আছে, ডিভিশন অফ ইকোলজি। তো এখানে ডিভিশন অফ ইকোলজিতে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে দেখো তোমার ওড ইকোলজি আর একটা সিন ইকোলজি। আজকে টপিকটা যদিও সহজ, কিন্তু অনেক কিছু জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো বলছে যে পরিবেশ হচ্ছে কি, দেখো পরিবেশ, পরিবেশ বিদ্যা বা ইকোলজি এমন একটি বিজ্ঞান শাখা যেটা আমাদের দেখো চারপাশে জীব এবং তাদের পারিপার্শ্বিক যে সমস্ত পরিবেশ রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া এবং অভিযোজন নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে ইকোলজি বা পরিবেশ বিদ্যা হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে আমরা, তোমার মিউট করে দাও বাবা, কি আনমিউট করা আছে তোমার? দেখো, তাহলে দেখো ইকোলজি হচ্ছে কি তোমার বিজ্ঞানের এমন একটা শাখা শাখা যেখানে দেখো জীব এবং তার পরিবেশের যে চারপাশে যে পরিবেশ রয়েছে তার সাথে যে তোমার হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া, ঠিক আছে, অভিযোজন এবং হচ্ছে কি তার পাশাপাশি এইগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে তাকে আমরা ইকোলজি বলি। তো ইকোলজিকে দেখো দুটো ভাগে ভাগ করেছে, প্রথমে ভাগ করেছে ওড ইকোলজি। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমরা জানো সিন ইকোলজি। ঠিক আছে, সিন ইকোলজি। তো এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওড ইকোলজি এবং সিন ইকোলজি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ওড ইকোলজি কাকে বলে? না, ওড ইকোলজি হচ্ছে কি, দেখো বলছে যে এমন একটি নির্দিষ্ট জীব বা একটি নির্দিষ্ট জীব। ঠিক আছে, ওড ইকোলজি মানে মনে রাখবে যে একটা নির্দিষ্ট হচ্ছে কি তোমার, হ্যাঁ, অটো ইকোলজি বা ওড ইকোলজি। ঠিক আছে, তুই বলতে পারো ওড ইকোলজি বা অটো ইকোলজি। তো একটা নির্দিষ্ট জীব বা প্রজাতির পরিবেশের সাথে সম্পর্ক, অভিযোজন এবং কার্যকলাপ বিশ্লেষণ করা, মানে মোদ্দা কথা হচ্ছে কি, তোমরা এইটুকু মনে রাখবে, ওড ইকোলজিতে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট জীব, ঠিক আছে, তার সাথে তার পরিবেশের যে সম্পর্ক সেটা যদি আমরা স্টাডি করি, তখন তাকে বলা হয় ওড ইকোলজি। যেমন বলছে দেখো, এর মূল বৈশিষ্ট্য কি, একটি প্রজাতি বা জীবকে কেন্দ্র করে গবেষণা করা হয়। আচ্ছা, তার পরিবেশগত সহনশীলতা, ঠিক আছে, মানে টলারেন্স বা হচ্ছে অ্যাডাপ্টেশন কেমন, তার রিপ্রোডাকশন কেমন, এগুলো নিয়ে আমরা একদম একদম ইন্ডিভিজুয়ালি করেছি। মানে প্রত্যেকটা জীবকেই, একটা নির্দিষ্ট জীবটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি এখানে। উদাহরণ দেখো, বলছে ক্যাকটাসের জলাভাব সহ্য করার ক্ষমতা। তাহলে এখানে ক্যাকটাস হচ্ছে কি একটা জীবের সাথে তার পরিবেশের আমরা আলোচনা করছি।
পিচার প্ল্যান্ট মানে যারা হচ্ছে কি ওই রাক্ষসী আর কি, যারা হচ্ছে কি তোমার মানে মাংসাভোজী যে সমস্ত প্ল্যান্ট আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে পিচার প্ল্যান্টের ক্ষেত্রে পুষ্টি গ্রহণের অভিযোজন। তাহলে এইগুলো দেখো, যে কোনো আমরা একটা প্ল্যান্টকে নিয়েই আমরা হচ্ছে কথা বলছি। তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট জীব তার পারিপার্শ্বিক হচ্ছে কি, হ্যাঁ ইনসেক্টিভোরাস, কি বলেছে ইনসেক্টিভোরাস। তো সেক্ষেত্রে এই একটি নির্দিষ্ট জীব এবং তার পারিপার্শ্বিক হচ্ছে কি জীবের পরিবেশের সাথে যদি আমরা সম্পর্ক স্টাডি করি বা সেটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তখন তাকে বলা হচ্ছে ওডিকোলজি। আর সিন ইকোলজিতে আমরা কি দেখতে পাই, সিন ইকোলজি যদি আমরা স্টাডি করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পরিবেশে যত জীব থাকবে সমস্ত দেখো বিভিন্ন প্রজাতির জীব একত্রে একটি পরিবেশে কিভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে সেটা নিয়ে যদি আলোচনা করা হয়, তাকে বলা হয় সিন ইকোলজি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পেলে যে সিন ইকোলজিতে সমগ্র স্পিসিস তার সাথে তার পরিবেশের সম্পর্ক, আর ওড ইকোলজিতে একটা নির্দিষ্ট স্পিসিস তার সাথে তার পরিবেশের সম্পর্ক। তো এই জন্য বলছে বৈশিষ্ট্য দেখো বহু প্রজাতির জীব সমষ্টি নিয়ে কাজ করে। আচ্ছা, জীব সমষ্টির গঠন, তারপরে যে সম্প্রদায়গত গতিশীলতা, প্রতিযোগিতা, সহাবস্থান, প্রত্যেকটা প্যারামিটার হচ্ছে কি এখানে আমরা জানতে পারি। যেমন একটা উদাহরণ বলছি দেখো, যে বনভূমিতে উদ্ভিদ, পোকামাকড়, পাখি, স্তন্যপায়ী যত রয়েছে সবার হচ্ছে কি সম্পর্ককে আমরা এখানে সিনিকোলজি বলবো। বা বলছি জলাশয়ে যখন মাছ, শ্যাওলা, জলে বসবাসকারী অন্যান্য পোকামাকড় তাদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি বলছি না তোমার সিনিকোলজি। চলো এবার দেখো, এবার হচ্ছে কি হ্যাবিটাট ইকোলজি। হ্যাবিটাট ইকোলজি মানে কি, হ্যাবিটাট মানে হচ্ছে বাসস্থান ভিত্তিক, ঠিক আছে, বাসস্থান। অর্থাৎ একটা জীব, ঠিক আছে, যে নির্দিষ্ট স্থানে বসবাস করে সেটাকে আমরা তাকে কি বলছি, হ্যাবিটাট ইকোলজি। ঠিক আছে, তাহলে যখন একটা জীব নির্দিষ্ট পরিবেশে বসবাস করে, দেখতে পাচ্ছ এখানে বলছে যে এটি ভিন্ন ভিন্ন বাসস্থান বা আবাসভূমি যেখানে হচ্ছে জীব তার এবং পরিবেশগত অভিযোজন আমরা দেখতে পাই। না বাবা শুভম পাল, বাকিরা সবাই শুনতে পাচ্ছে বাবা, আমি হাই স্পিড নেটওয়ার্কে আছি। ঠিক আছে, তোমার হয়তো সমস্যা হচ্ছে, তুমি একটু বাবা নেটওয়ার্ক জোনে যাও, ঠিক হয়ে শুনতে পারো, ঠিক আছে, কথা কাটছে না, তাই না? তোমরা বাকিরা শুনতে পাচ্ছ ঠিকঠাক তো? বাকিরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে তাদের হ্যাঁ স্যার ভিন্ন ভিন্ন, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, তাহলে এটি ভিন্ন ভিন্ন বাসস্থান, ঠিক আছে, বা আবাসভূমি অনুযায়ী জীব ও তাদের পরিবেশগত অভিযোজন নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, প্রধান উপবিভাগ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে বাসস্থান কিরকম আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে দেখো স্থলজ পরিবেশবিদ্যা, অর্থাৎ টেরিস্ট্রিয়াল। তাহলে টেরিস্ট্রিয়াল মানে দেখো বন, তৃণভূমি, মরুভূমি, ঠিক আছে, পর্বত, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, জলজ মানে কি অ্যাকোয়াটিক ইকোলজি, যেখানে হচ্ছে নদী, পুকুর, হ্রদ, সাগর, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আবার ডেজার্ট বা ইকোলজি মানে হচ্ছে মরুভূমি, যেখানে দেখো উচ্চ তাপমাত্রা, জলের হচ্ছে অভাব, ঠিক আছে, প্রচুর বালি থাকে। আচ্ছা, এগুলোকে আমরা তাহলে কি ভাগ করলাম, একটা টেরিস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক, ডেজার্ট। আচ্ছা, এবার দেখো জনসংখ্যা পরিবেশবিদ্যা, ঠিক আছে, অর্থাৎ পপুলেশন ইকোলজি বলতে আমরা কি বুঝি। জনসংখ্যা তোমার হচ্ছে কি পরিবেশবিদ্যা, বা যেটাকে আমরা কি বলছি না পপুলেশন ইকোলজি, ঠিক আছে, আমরা কি বলছি না পপুলেশন ইকোলজি। তো এই পপুলেশন ইকোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে একই প্রজাতির বহু জীব একটি নির্দিষ্ট স্থানে একত্রে বসবাস করলে তাকে জনসংখ্যা আমরা বলি, তাই না? তাহলে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, আমরা যখন দেখি যে একই প্রজাতির জীব যখন বসবাস করছে তাকে আমরা জনসংখ্যা বা পপুলেশন বলি, ঠিক আছে, পপুলেশন আমরা বলি। ওকে, হ্যাঁ ঠিকই বলেছি, সুশান্ত বলেছে যে হেডফোন ইউজ করো, ক্লিয়ার শুনবে একদম। তাহলে তার সাজেশন শোনো, তোমরা ভালো শুনতে পাবে। দেখো তাহলে কি বললাম, তাহলে একই প্রজাতির বহু জীব একটি নির্দিষ্ট স্থানে যখন বসবাস করে তখন তাকে আমরা জনসংখ্যা বা পপুলেশন বলি। এবারে ওই জনসংখ্যার বৃদ্ধি ঘটতে পারে, মানে পপুলেশনের বৃদ্ধি হয়, পপুলেশনের হ্রাস ঘটতে পারে, তার একটা ঘনত্ব আমরা জনঘনত্ব মাপতে পারি। আমরা মৃত্যু হার বা যেটা আমরা বলি মোর্টালিটি, জন্মহার বা নেটালিটি, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি এই পরিবেশ বিজ্ঞান, ঠিক আছে। তো মূল বৈশিষ্ট্য কি না, জনসংখ্যার বৃদ্ধির হারের মডেল হিসাবে আমরা যে লজিস্টিক বা তোমার হচ্ছে এক্সপোটেনশিয়াল গ্রোথ কার্ভটাকে আমরা স্টাডি করি, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো সবাই যে আমরা এই পপুলেশন ইকোলজিতে, ঠিক আছে, পপুলেশন ইকোলজিতে নর্মালি যেটা আমরা দেখি, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো যে একটা আছে কি তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, আর একটা আছে তোমার লজিস্টিক গ্রোথ কার্ভ, আর একটা আছে তোমার লজিস্টিক। এই দুটো হচ্ছে কি তোমার লজিস্টিক গ্রোথ কার্ভ, এই দুটো কার্ভ আমরা দেখতে পাই। তো তোমরা জানো যে লজিস্টিকের ক্ষেত্রে এখানে লোগারিদম চলে আসবে, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ডিএন ডিটি সমান আর এন চলে আসবে। এখানে হচ্ছে কি ডিএন ডিটি সমান হচ্ছে আর এন, ঠিক আছে, আর এন চলে আসবে, ডিএন ডিটি সমান আর এন, স্মল আর ক্যাপিটাল এন। আর যদি আমরা এখানে লজিস্টিক গ্রোথ কার্ভ করি তাহলে কি আসবে, ডিএন বাই ডিটি সমান, এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার কি আসবে না, তোমার হচ্ছে কি এই যে আর এন এর জায়গা হচ্ছে কি এখানে লগারিদম চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে লজিস্টিক, হ্যাঁ আমি বলছি যে সেপেট আর এস সেপেটটা আমি পরে আলোচনা করছি, আগে তোমরা গ্রোথ কার্ভটাকে আগে আলোচনা করো। তাহলে এখানে গ্রোথ কার্ভ হিসাবে দেখতে পাচ্ছ যে একটা
এক্সপোনেনশিয়াল একটা লজিস্টিক গ্রোথ কার্ভ, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে বললাম যে এই লজিস্টিক এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে কি যে তোমার হচ্ছে কি ডিএন বাই ডিটি সমান আর এন, আর লজিস্টিকের ক্ষেত্রে, ঠিক আছে, লজিস্টিক হচ্ছে কি তোমার গ্রোথ কার্ভের ক্ষেত্রে এখানে কি আসবে না, লোগারিথম চলে আসবে লজিস্টিক গ্রোথ কার্ভের ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, তোমার হচ্ছে কি এর যদি আমরা ইকুয়েশন দেখি, ঠিক আছে, তোমার তাহলে কি হবে না, ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে এই ডিএন বাই ডিটি সমান হচ্ছে কি আসবে গো, ডিএন বাই ডিটি সমান ডিএন বাই ডিটি সমান আর এন কে মাইনাস এন বাই কে, তাই না। আর এন এখানে কে মাইনাস মানে কেরিং ক্যাপাসিটি চলে আসবে, ঠিক আছে, কেরিং ক্যাপাসিটি চলে আসবে। তাহলে ডিএন বাই ডিটি সমান আর এন ইন্টু আমরা কি লিখতে পারি তোমার কে মাইনাস এন, ঠিক আছে, বাই হচ্ছে কি তোমার কে চলে আসবে। তাহলে এখানে দেখো ভালো করে শোনো, এখানে আমরা তাহলে কি বললাম, এই যে দেখতে পাচ্ছ এখানে আর মানে কি, আর মানে হচ্ছে কি তোমার গ্রোথ রেট, আর মানে হচ্ছে তোমার গ্রোথ রেট, গ্রোথ রেট, গ্রোথ রেট। আচ্ছা আর এন মানে কি বলে দিচ্ছি, দেখো আর মানে হচ্ছে গ্রোথ রেট, ঠিক আছে, বৃদ্ধির হার যেটাকে আমরা বলি। আর যেটা ক্যাপিটাল এন সেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে ইনিশিয়াল পপুলেশন, ক্যাপিটাল এনটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন কতটা থাকে, ঠিক আছে। এন সমান হচ্ছে কি নাম্বার অফ ইনিশিয়াল পপুলেশন, নাম্বার অফ ইনিশিয়াল পপুলেশন, ঠিক আছে। এবারে শোনো মন দিয়ে শুনবে, এবারে হচ্ছে কি এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, ঠিক আছে, তাহলে এখানে তো কোনো তোমার কি থাকে না, না এখানে কোনো হচ্ছে কি তোমার যেহেতু তোমার হচ্ছে কেরিং ক্যাপাসিটি থাকে না, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে কি তারা কারা দেখাবে, কোন ধরনের স্পিসিস, তোমরা জানো জানো যারা হচ্ছে কি তোমার আর সিলেক্টেড স্পিসিস, ঠিক আছে, যারা আর সিলেক্টেড স্পিসিস, সেই সমস্ত স্পিসিসরা তারা যে গ্রোথ কার্ভ দেখাবে সেটা হচ্ছে কি তোমার এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। তাদের গ্রোথ কার্ভটা কেমন হবে না, তাদের গ্রোথ কার্ভটা এরকম হবে, খাতায় ড্র করে নাও, ঠিক আছে, এই জায়গাটা খাতায়, সবাই খাতা কলম নিয়ে বসে আছো তো, সবাই খাতা কলম নিয়ে বসে আছো, তাই না। খাতা পেন যদি থাকে তাহলে আমি যেগুলো বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তাহলে এখানে কি হবে, তাহলে বলছি বাবা আমি কেরিং ক্যাপাসিটিতে যাই, ঠিক আছে, যদি আমি আগে হচ্ছে কি আমি এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ নিয়ে বলছি, তাহলে বললাম কি যারা আর সিলেক্টেড স্পিসিস তাদের গ্রোথ কার্ভটা কেমন হবে না, এরকম করে বাড়তে বাড়তে হঠাৎ করে ফল করবে, ঠিক আছে, এরকম করে বাড়তে বাড়তে হঠাৎ করে ফল করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে জে শেপেড গ্রোথ কার্ভ দেখতে পাবো, কি দেখতে পাবো, জে শেপেড গ্রোথ কার্ভ, ঠিক আছে, জে শেপেড গ্রোথ কার্ভ আমরা দেখতে পাবো, ঠিক আছে, জে শেপেড গ্রোথ কার্ভ আমরা দেখতে পাবো। হ্যাঁ হ্যালো, তুমি বারবার ট্রাই করো হয়ে যাবে। দেখো তাহলে এখানে কি বললাম, জে শেপের গ্রোথ কার্ভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জে শেপের গ্রোথ কার্ভটা হচ্ছে কি, তাহলে কি বললাম, যারা আর সিলেক্টেড স্পিসিস, যাদের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা দেখতে পাই। এবারে তোমরা বলবে যে আর আর সিলেক্টেড স্পিসিস কারা, হ্যাঁ এলভি গ্রোথ হবে এক্সপোনেনশিয়াল, ঠিকই বলেছো। মানে যে আর আর সিলেক্টেড মানে যে সমস্ত অর্গানিজমস, আমি এখানে লিখে দিচ্ছি, আর সিলেক্টেড স্পিসিস বলতে, আর সিলেক্টেড স্পিসিস এটা মানে কি বোঝায়, আর সিলেক্টেড স্পিসিস মানে যারা হচ্ছে কি তোমার এক নম্বর যারা স্মল সাইজ হবে, স্মল বডি সাইজ, বডি সাইজটা হচ্ছে কি স্মল হবে। আচ্ছা তারপর হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ রেটটা হাই, রিপ্রোডাক্টিভ রেট হাই, রিপ্রোডাক্টিভ রেট কি হবে বেশি হবে। আচ্ছা নেক্সট হচ্ছে কি তোমার নো প্যারেন্টাল কেয়ার, নো প্যারেন্টাল কেয়ার, কোনো হচ্ছে কি তোমার প্যারেন্টাল কেয়ার পাবে না। আর কি হবে না, হিউজ নাম্বার অফ অফস্প্রিং তৈরি করবে, তাই না, লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি করবে, লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি করবে, ঠিক আছে, অফস্প্রিং তৈরি করবে অর্থাৎ প্রচুর অপত্য তৈরি করবে, ঠিক আছে। তাহলে এইগুলো কয়েকটা মনে রাখো, তাহলে যে সমস্ত স্পিসিস যারা স্মল বডি সাইজ হয়, রিপ্রোডাক্টিভ রেটটা খুব বেশি হয়, কোনো প্যারেন্টাল কেয়ার পায় না, লার্জ নাম্বার অফ স্প্রিং তৈরি করবে, তাই না। তো তাদের ক্ষেত্রে আমরা কি বলি, এবং তার সঙ্গে দেখলে যারা জে শেপের গ্রোথ কার্ভ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ দেখাবে, ঠিক আছে, যারা ডিএন বাই ডিটি সমান আর এন, আর মানে হচ্ছে রিপ্রোডাক্ট মানে তোমার হচ্ছে পপুলেশন, ইয়ে কি বললাম, আর মানে রিপ্রোডাক্টিভ রেট, ঠিক আছে। তাহলে তখন আমরা এরকম জে শেপের গ্রোথ কার্ভটা আমরা দেখতে পাবো। আচ্ছা এবার এবার হ্যাঁ আসছি আমি, হিউম্যানের ক্ষেত্রেও তো এক্সপোনেন্ট না, হিউম্যানের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল নয় বাবা, হিউম্যানের ক্ষেত্রে লজিস্টিক গ্রোথ কার্ভ, ঠিক আছে, আমি আসছি দেখো। তাহলে লজিস্টিকের ক্ষেত্রে দেখো ডিএন বাই ডিটি সমান আর এন ইকুয়াল আর এন ইনটু কে মাইনাস এন বাই কে। তাহলে এখানে কেরিং ক্যাপাসিটি, হোয়াট ইজ কেরিং ক্যাপাসিটি, দেখো তোমাদের দেখো আমি শুরুতেই যখন আমি ক্লাস শুরু করেছিলাম, তাই না, তোমরা যারা প্রথম থেকে জয়েন আছো, আমি কিসে করেছিলাম ক্লাসটা, কিসে ক্লাস শুরু করেছিলাম, গুগল মিটে, তাই তো, গুগল মিটে করেছিলাম। তো তাতে তোমরা দেখলে যে সেখানে কেরিং ক্যাপাসিটি কত, সেখানে কেরিং ক্যাপাসিটি কত, কত গো, কেরিং ক্যাপাসিটি টাইপ করো, তাহলে 100টা। তাহলে হচ্ছে অর্ক বুঝে নামো, অর্ক 250 নয় 100টা, তাহলে 100, তাহলে যে যত সংখ্যক হচ্ছে কি সর্বোচ্চ ধারণ ক্ষমতা আর কি। তাহলে গুগল মিটের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা মানে কেরিং ক্যাপাসিটি কত, 100, তাহলে 100 জনের বেশি স্টুডেন্ট করতে পারবে না, তাহলে তখন তাকে বলা আছে কেরিং ক্যাপাসিটি, মানে একটা 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 হচ্ছে তোমার ইকোসিস্টেমে সর্বোচ্চ যত সংখ্যক প্রজাতি ধারণ করার ক্ষমতা রাখে তাকে আমরা কেরিং ক্যাপাসিটি বলি, ঠিক আছে। দেখো তাহলে তো এখানে দেখতে পাচ্ছে যে তাহলে তাকে আমরা কেরিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বলি। এবারে যারা লজিস্টিক গ্রোথ কার্ভ দেখাচ্ছে তারা সবসময় কি হয়
না তাদের ক্ষেত্রে আমরা ডেথ রেট আর হচ্ছে কি তোমার গ্রোথ রেট আর হচ্ছে ডেথ রেট, এটা কিন্তু তারা একটা ইকুয়ালি কাজ করে আর কি, এমন নয়। আহ, তো ইকুয়ালি কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার যে এই জন্য কি হয় না, এখানে কেরিং ক্যাপাসিটি কাজ করে। তো এদের যদি আমরা গ্রোথ কাপটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে কেমন দেখতে পাবো না, এইভাবে শুরু হবে, যে কেরিং ক্যাপাসিটিতে গিয়ে চলতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এইভাবে চলতে শুরু করবে। এটাকে যদি আমরা ভালো করে দেখি কেমন দেখতে হয়, এস দেখতে হয়, এই জন্য তাকে এস সেপেট আমরা গ্রোথ কার্ভ বলি। কি বলি আমরা, এস সেপেট গ্রোথ কার্ভ, তাই না? তাহলে কম্পেয়ার করো, জিনিসটা বুঝতে পারছো? দেখো তাহলে এস সেপেট গ্রোথ কার্ভ কাকে বলছে। এস সেপেট গ্রোথ কার্ভ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে কি তোমার লজিস্টিক গ্রোথ কার্ভ তারা দেখাচ্ছে। তাহলে এই ধরনের স্পিসিসকে আমরা কি বলবো, এই ধরনের স্পিসিসকে আমরা বলবো, এই ধরনের স্পিসিসকে আমরা কি বলবো না, কে সিলেক্টেড স্পিসিস। আমরা কি বলবো, কে সিলেক্টেড স্পিসিস। তাহলে এর বৈশিষ্ট্য কি হবে, এর বৈশিষ্ট্য কি হবে, দেখো তাহলে আহ দেখো তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এর বৈশিষ্ট্য কে সিলেক্টেড স্পিসিসের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি হবে না, তোমার হচ্ছে কি এর বৈশিষ্ট্য হবে যে এরা এক নম্বর হচ্ছে লার্জ সাইজ হবে, লার্জ বডি সাইজ হবে, বডি সাইজটা লার্জ হবে। 2 নম্বর হচ্ছে কি তোমার কি হবে না, তোমার রিপ্রোডাক্টিভ রেটটা স্লো হবে, রিপ্রোডাক্টিভ রেট, রিপ্রোডাক্টিভ হচ্ছে কি তোমার রেটটা কি হবে না, কম হবে। আচ্ছা 3 নম্বর কি হবে, প্যারেন্টাল কেয়ার থাকবে, প্যারেন্টাল কেয়ার, প্যারেন্টাল কেয়ার, তাই না, প্যারেন্টাল কেয়ার। তারপর কি হবে না, তোমার স্মল অফস্প্রিং তৈরি করবে, তাই না, লিটিল লিটিল মানে স্মল বা লিটিল বলতে পারো, লিটিল হচ্ছে কি তোমার অফস্প্রিং তৈরি করবে, ঠিক আছে, করতে হচ্ছে কম তৈরি করবে, তাই না। তো এইগুলো হচ্ছে কি তোমার যারা কে সিলেক্টেড স্পিসিস। তাহলে কে সিলেক্টেড স্পিসিসকে আমরা তো দেখতে পাচ্ছ যে কে সিলেক্টেড স্পিসিসকে আমরা বলতে পারি। তো হ্যাঁ, মানে স্মল নাম্বার অফ অফস্প্রিং, অফস্প্রিং এর ইয়েস সংখ্যাটা ইয়েস, কম, সংখ্যাটা কম, ঠিক কিন্তু আছে। অফস্প্রিং গুলো তো বড় হবে, লিটিল কেন? হ্যাঁ, এই যে বাবা লার্জ বডি সাইজ বলে দিলাম তো আমি, এখানে বডি সাইজটা লার্জ হবে, বাট হচ্ছে কি সংখ্যা কম হবে, ঠিক আছে, বডি সাইজটা বড় হবে, বুঝতে পেরেছো? তো দেখো এখানে দেখো প্যারেন্টাল কেয়ার মানে হচ্ছে কি, দেখো প্যারেন্টাল কেয়ার বলি দিয়েছো, তাহলে প্যারেন্টাল কেয়ার পাবেই, ধীরে নয়, প্যারেন্টাল কেয়ার পাবে, মানে পিতা মাতার হচ্ছে কি কেয়ার আর কি। দেখবে আমাদের মানুষের যে সন্তান হয় তাকে লালন পালন করে করিয়ে টরিয়ে দেখবে বড় করে, তাই না। দেখবে আবার যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয়, একটা বাচ্চা তাকে এমন খাওয়াচ্ছে এমন পড়াচ্ছে, দেখবে এখন বাচ্চাগুলো কেমন হয়, ফুটবলের মতন গোল হয়ে যাচ্ছে, কেন না প্রচুর খাবার দিচ্ছে। তো তাহলে প্যারেন্টাল কেয়ার বেশি দিলে কি হবে, বডি সাইজ বেড়ে যাচ্ছে, তাই না, বডি সাইজ বেড়ে যাচ্ছে। তাহলে রিপ্রোডাক্টিভ রেট কি হয় না, এখানে কিন্তু রিপ্রোডাক্টিভ রেট কম বলতে সেই অর্থে কম যে তারা হচ্ছে কি তোমার মানে, যেমন দেখলে যে ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে তারা খুব দ্রুত হচ্ছে কি তোমার মানে রিপ্রোডাকশন করতে পারে, সেরকম সেই সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে ঠিক আছে, কম্পারেটিভ স্টাডি। তো তাহলে এখানে কি দেখলে, যারা লজিস্টিক গ্রোথ কার্ভ দেখাচ্ছে তাদের ইকুয়েশনটা কি হলো, ডিএন বাই ডিটি সমান আরএন ইন্টু কে মাইনাস এন বাই কে। কে এখানে হচ্ছে কি না, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এন হচ্ছে কি ইনিশিয়াল নাম্বার অফ স্পিসিস, আর এখানে আর হচ্ছে রিপ্রোডাক্টিভ রেট। আর এখানে তোমরা দেখতে পেলে যে যারা এই লজিস্টিক গ্রোথ কার্ভ দেখায় তারা এস সেপেড হচ্ছে কি আমরা দেখতে পাই। তো এখানে তোমরা দেখতে পেলে যে যারা কে সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। একদম শতদ্রুত বলছে যে স্মল নাম্বার অফ অফস্প্রিং, একদম ঠিক স্মল নাম্বার অফ অফস্প্রিং তৈরি করবে, একদম। তাহলে দেখো তাহলে এই যে কনসেপ্টটা যতটা আমি লিখে লিখে বললাম, আই হোপ সবাই তোমরা বুঝতে পেরেছো, তাই না। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, সিসি বলে লিখো যে বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, ঠিক আছে। যদি না বুঝতে পেরে থাকো তাহলে লিখবে যে কি তোমার বুঝতে পারি, তাহলে যদি লিখে বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, ঠিক আছে। আমি কিন্তু সবার দেখছি যে কারা কারা কমেন্ট করছে, আমি দেখছি যারা যারা কমেন্ট করছো তোমরা কিন্তু, তাহলে আমি বুঝবো যে তোমরা হচ্ছে কি মন দিয়ে শুনছো। আর যদি তোমরা মন দিয়ে না শুনছো তাহলে বুঝবো যে তোমরা হচ্ছে কি কিছুই বুঝছো না, ঠিক আছে, কিছুই বুঝছো না। তোমাদেরকে বলে রাখি, দেখতে পাচ্ছ যে এই যে দেখো যত সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে বাবা, সেখানে তোমাকে হচ্ছে কি পজিশন পেতে গেলে সেইভাবে খাটতে হবে, ঠিক আছে। তো সেই খাটাটা নিজে থেকেই তৈরি হবে। আমাদের তো অনলাইন ক্লাস, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের উচিত হচ্ছে সবচেয়ে বেশি জিনিসটাকে নিয়ে নেওয়া, ঠিক আছে। কেস সিলেক্টেড স্পিসিস এর এক্সাম্পল কি হবে, তুমি বলো শুভম, কেস সিলেক্টেড স্পিসিস এর এক্সাম্পল কি হবে। এই যে আমরা মানুষরা কেস সিলেক্টেড স্পিসিস মানুষ, তাই না। তারপর হচ্ছে কি তোমার হাতি, গরু, তারপর হচ্ছে কি তোমার হ্যাঁ বাঘ, এগুলো হচ্ছে কি তোমার হিউম্যান পপুলেশন আছে কেস সিলেক্টেড। কি বলছো বলো, কি সমস্যা তোমার, কি সমস্যা? বলছে স্ক্রিনের স্যার বাদিকে কাটা কাটা লাগছে স্যার, জয়েন হতে স্ক্রিনের কেন বাদিকে পারছো না? কাটা মনে হচ্ছে স্যার। স্যার স্ক্রিনের বাদিকে স্যার কাটা মনে হচ্ছে স্যার, কেটে গেছে একটু। তুমি ট্রাই করো, নেটওয়ার্ক সমস্যা তোমার। দেখো তাহলে কি বলা বুঝতে পেরেছো, তাহলে এবারে দেখতে পাচ্ছ, এবারে কাটে দিত, এবারে দেখতে পাচ্ছ সবাই, চলো এবারে হ্যাঁ দেখো, স্যার ঠিক আছে, এবারে ঠিক আছে। ঠিক আছে চলো। তাহলে আমরা আপাতত বুঝতে পেরেছি, তাই তো, আমরা আপাতত বুঝতে পেরেছি। এবার তোমরা জানো যে এই পপুলেশন যেহেতু আমরা পড়ছি, তো পপুলেশন পড়া মানে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে। একটা পপুলেশনে
কি দেখা যায়, একটা পপুলেশনে 3 ধরনের স্পিসিস আমরা দেখতে পাই, মানে 3 ধরনের প্রাণী আমরা দেখতে পাই। একটা আছে তোমার রিপ্রোডাক্টিভ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্টেজে থাকে কিছু মানুষ, কিছু হচ্ছে তোমার দেখতে পাবে, আবার কিছু দেখতে পাবে যে কি প্রি রিপ্রোডাক্টিভ, ঠিক আছে। আবার আমরা দেখতে পাবো কি পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, পোস্ট রিপ্রোডাক্টিভ। আর সিলেক্টেড স্পিসিস এর ক্ষেত্রে টু এক্সপোনেনশিয়াল গ্রোথ। আচ্ছা দেখো, তাহলে রিপ্রোডাক্টিভ আর হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ আর হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, এই 3টে ক্যাটাগরি দেখা যায়, ঠিক আছে, একটা 3টে ক্যাটাগরি দেখা যায়। এবারে এর উপর ভিত্তি করে আমরা ওই পপুলেশনের আমরা গ্রোথ বা কেমন হবে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাহলে এদের সংখ্যার উপর ভিত্তি করে বা এদের রেশিওর উপর ভিত্তি করে আমরা একটা পপুলেশনের গ্রোথ হচ্ছে কি আমরা বুঝতে পারি। যেমন ধরো তোমাদেরকে বলি যে যদি হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে এমন যদি হয় যে প্রি রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ আর গ্রেটার দেন হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, প্রি রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে তোমরা বলো দেখি এই ধরনের পপুলেশনের গ্রোথটা বাড়বে না কমবে, এই ধরনের পপুলেশনের গ্রোথটা বাড়বে না কমবে, ঠিক আছে, তোমরাই বলো যে বাড়বে না কমবে, ঠিক আছে, শুধু টাইপ করে বলো যে বাড়বে না কমবে, ঠিক আছে, ইনক্রিজ না ডিক্রিজ, ইনক্রিজ না ডিক্রিজ। তাহলে সবাই বলছে যে, কে বলছে কমবে, বলছে সবাই বলছে বাড়বে, কে বলছে কমবে, কি করে কমবে বাবা, কি করে কমবে, কে কমবে বলছে, একদম বাড়বে, কেন বাড়বে তোমরা পোস্ট দেখতে পাচ্ছ, রিপ্রোডাক্টিভ মানে তো রিপ্রোডাকশন হলে। আমি বলে দিচ্ছি বাবা, দেখো তাহলে যারা বলছে যে বাড়বে তারা একদম ঠিকই বলেছে, ঠিক আছে। দেখো প্রি রিপ্রোডাক্টিভ বলতে যারা আছে কি তোমার ওই বয়স হচ্ছে কি 0 থেকে তোমরা ধরে নিতে পারো ওই 14-15, ঠিক আছে, বা 18 নিচে, ঠিক আছে। আর রিপ্রোডাক্টিভ মানে 18 থেকে হচ্ছে কি ওই মেনোপোজ, মেয়েদের ক্ষেত্রে 50-55, ঠিক আছে, বা ছেলেদের ক্ষেত্রে 50-60। আর পোস্ট রিপ্রোডাক্টিভ মানে ঊর্ধ্ব, মানে 55 বা 60 হচ্ছে ঊর্ধ্বকে আমরা পোস্ট রিপ্রোডাক্টিভ বলছি, ঠিক আছে। এবারে দেখো যদি হচ্ছে কি প্রি রিপ্রোডাক্টিভ মানে বাচ্চা কাচ্চার সংখ্যা বেশি, তার থেকে না হচ্ছে কি তোমার যারা অ্যাডাল্ট কন্ডিশন যারা রয়েছে তাদের থেকে বাচ্চা কাচ্চা বেশি, অ্যাডাল্ট কন্ডিশন মাঝারি, আর হচ্ছে কি তোমার সবচেয়ে কম কে রয়েছে না বৃদ্ধ বিদ্যা রয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের চাইনা ইন্ডিয়ার হচ্ছে পপুলেশনকে দেখানো হচ্ছে, কার দেখানো হচ্ছে, চাইনা আর ইন্ডিয়া। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ইনক্রিজিং পপুলেশন হয়ে যাবে, এটা হবে কি ইনক্রিজিং পপুলেশন, অর্থাৎ দেখতে পাচ্ছ যে দিন দিন করে এই পপুলেশনের নাম্বারটা কিন্তু বাড়বে, যত দিন যাবে তত পপুলেশনটা ইনক্রিজ পাবে, অর্থাৎ আস্তে আস্তে করে হাই হবে, তাই না। কেন হবে না, যেহেতু দেখতে পাচ্ছ এখানে প্রি রিপ্রোডাক্টিভটা সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে, প্রি রিপ্রোডাক্টিভটা সবচেয়ে বেশি রয়েছে, তাই না। তো সেক্ষেত্রে ইনক্রিজিং পপুলেশন এটা আমরা কোথায় দেখতে পাবো, চাইনা, জাপান, চাইনা এবং ইন্ডিয়া। এবারে এমনও হতে পারে যদি কোনো একটা পপুলেশনে যে এই প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু পোস্ট রিপ্রোডাক্টিভ যদি এরকম হয়, তাহলে যদি 3টে রেশিও যদি কাছাকাছি থাকে, তাই না, তাহলে কি হবে না, তখন এটা আমরা দেখতে পাবো কি স্টেবল হয়ে যাবে পপুলেশনটা, কি হবে না স্টেবল পপুলেশন দেখতে পাবো, স্টেবল পপুলেশন। এটা ইনক্রিজিং পপুলেশন বা পজিটিভ গ্রোথ কার্ভ দেখতে পাবো, পজিটিভ গ্রোথ দেখতে পাবো, পজিটিভ গ্রোথ, তাই না। প্রথমেটার ক্ষেত্রে আমরা 1 নম্বর ক্রাইটেরিয়াতে কি দেখলাম, পজিটিভ গ্রোথ বা ইনক্রিজিং পপুলেশন। বি ক্রাইটেরিয়াতে দেখলাম কি, যে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে স্টেবল পপুলেশন বা জিরো জিরো গ্রোথ, ঠিক আছে, জিরো গ্রোথ আমরা দেখতে পাবো, ঠিক আছে, জিরো গ্রোথ, ইকুইলিব্রিয়াম, একদম ঠিক, টোপিয়া বাসু বলছি ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবার এটা যদি উল্টো হয়, সি কন্ডিশন যদি হয়, তাহলে সবচেয়ে আগে যদি বেশি থাকে পোস্ট রিপ্রোডাক্টিভ, তারপরে থাকে যদি রিপ্রোডাক্টিভ, তারপরে দেখে থাকে যদি প্রি রিপ্রোডাক্টিভ, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ডিক্রিজ হচ্ছে কি তোমার পপুলেশন, অর্থাৎ পপুলেশনটা কমবে, অর্থাৎ নেগেটিভ গ্রোথ দেখতে পাবে, নেগেটিভ গ্রোথ কোথায় দেখা যাচ্ছে, জাপানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জাপানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর এই স্টেবল কোথায় দেখা যাচ্ছে, ইউএসএ, আমেরিকার ক্ষেত্রে দেখতে পাবে, ইউএস এর ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ইউএসএ। আর জাপান হচ্ছে কি তোমার এই দেখতে পাচ্ছ যে পোস্ট রিপ্রোডাক্টিভটা বেশি রিপ্রোডাক্টিভের থেকে, আবার প্রি রিপ্রোডাক্টিভটা বেশি, বুঝতে পারলে। কারণ হচ্ছে কি জাপানে হচ্ছে কি তোমরা জানো যে যারা হচ্ছে কি এডাল্ট কন্ডিশনে তারা বিয়ে বিয়ে শাদী করছে না, ম্যারেজ করছে না, কেন না, তারা হচ্ছে কি তোমার বুঝে নিয়েছে যে এই সংসারে হচ্ছে কি তোমার কিছু নেই, ঠিক আছে। তো তারা কি করে প্রচুর টাকা ইনকাম করে নিজেরা খাওয়া দাওয়া করে দেশ ভ্রমণ করে ব্যাস এইভাবেই থেকে যায়। তো সেক্ষেত্রে তারা হচ্ছে কি তোমার যে, আর বলছি স্টেবলটা ইউএসএ। হ্যাঁ স্টেবলটা ইউএসএ। এবার এই কারণে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি যে এখানে যারা যারা জাপানের ক্ষেত্রে পপুলেশনটা দিন দিন করে ডিক্রিজ হচ্ছে, পপুলেশনটা আস্তে আস্তে করে কমছে, কেন না যেহেতু হচ্ছে কি তাদের, এই জন্য আমরা জাপানকে কি বলি, বৃদ্ধ বিদ্যার দেশ বলি, কেন না যেহেতু সেখানে তারা বয়স্কদের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রি রিপ্রোডাক্টিভ কোথায় সব থেকে বেশি, তুমি বলো শুভম, তাহলে প্রি রিপ্রোডাক্টিভ হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি চাইনা বা আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, ঠিক আছে, তুমি নিজেই ভাবো না, তুমি নিজেই ভাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাহলে ডিক্রিজিং কোথায় হবে না, যেখানে হচ্ছে কি তোমার এই সি এরটা, যেখানে হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা বেশি হবে, ঠিক আছে। চলো দেখো যেটা আমরা আলোচনা, তাহলে এটা যদি বুঝতে পেরে থাকো সবাই তাহলে লিখো সিসি বলে, যদি এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো সবাই তাহলে বলো যে সিসি বলে।
স্যার এগুলোতে তিনটে পিরামিড টাইপের একটা কনসেপ্ট ছিল না? বলছি আমি বলছি বলছি একটু ধৈর্য ধরো, সব বলবো, ঠিক আছে? আজকে ক্লাসটা যদি সপ্তাহে যদি পড়াতে হয় তাহলে প্রায় হচ্ছে রাত 12টা হয়ে যাবে। তোমরা আছো তো? তোমরা আছো তো? তাই করো, হ্যাঁ আছি। স্যার, তোমরা লিখো যে আছি। হ্যাঁ আছি। তাহলে আমাদের ট্যাগ লাইন তোমরা দেখেছো, ট্যাগ লাইনে আছে আমাদের করবো লড়বো জিতবো, তাই তো? তাহলে আমাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে, তাই না? করবো লড়বো জিতবো। তো ওতে হচ্ছে কি আমাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই মতন করে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হাঁপিয়ে গেলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? আমাদেরকে সাকসেস পেতে হবে, ঠিক আছে? যে সিট আছে আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা যেন সিট বরাদ্দ থাকে, এইভাবেই মনোভাব নিয়ে এগোতে হবে, ঠিক আছে? এইভাবেই আমার একজন স্যার আমাকে খুব সুন্দর করে বলেন, ঠিক আছে, যে যদি তুমি হচ্ছে কি একটা 5 স্টার হোটেল তৈরি করতে চাও, ঠিক আছে, মানে যদি তুমি একটা চায়ের দোকান যদি বানাতে চাও তাহলে তোমাকে ভাবতে হবে যে আমি 5 স্টার হোটেল বানাবো, তবে কি তুমি হচ্ছে একটা চায়ের দোকান করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি দেখো তোমাদেরকে আমি একই কথাই বলবো, যে হচ্ছে কি যদি তুমি হচ্ছে কি একটা মানে প্লেস যদি পেতে যাও তাহলে তোমাকে সেই ধরনের আরো বড় চিন্তা করতে হবে, আরো বড় করতে হবে, ঠিক আছে? তাহলে যদি তুমি হচ্ছে কি তাহলে তোমাকে প্লেস চিন্তা করতে হবে। অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে স্যার কাট অফ কত যাবে, ঠিক আছে? আরে কাট অফ কত যাবে, তোমাকে 60-60 টার্গেট রাখতে হবে, 60 না মানে 60 পেতে হবে, ঠিক আছে? কাট অফে কিছু না, তুমি যেটা পাবে সেটাই হচ্ছে কি তোমার হাইস্ট নাম্বার হবে, ঠিক আছে? সেখান থেকেই কাট অফটা হচ্ছে কি তোমার কমবে, বাকি এইরকম চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, ঠিক আছে? চলো দেখো নেক্সট। এবার যেটা আমরা বলছিলাম দেখো, তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে পপুলেশন ইকোলজি, ঠিক আছে? পপুলেশন বা জনসংখ্যা বলতে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একই প্রজাতির যে তোমার সামগ্রিক সংখ্যা সেটাকে আমরা জনসংখ্যা বলি। আচ্ছা, এবারে তোমরা দেখতে পাচ্ছ যে কমিউনিটি ইকোলজি বলতে কাকে বলি? দেখো ইন্ডিভিজুয়াল স্পিসিস, ঠিক আছে? তাহলে একই স্পিসিস যখন একসাথে থাকছে তখন হয়ে গেল পপুলেশন। ঠিক একইভাবে অনেকগুলো এরকম পপুলেশন মিলে কি তৈরি করবে? কমিউনিটি তৈরি করবে। তো ওই জন্য বলছে একটি নির্দিষ্ট এলাকায় বা বসবাস করা ভিন্ন প্রজাতির সমষ্টিটাকে আমরা কি বলবো? কমিউনিটি বলবো। তাদের মধ্যে আন্তঃ সম্পর্কের বিশ্লেষণ আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমার এজ তো 55 থেকে 35 পাস পাস এইরকম ছিল মনে হয়, এটা কি ঠিক? এজ তো 55 তে 35 পেলে পাস। ও আচ্ছা, আগে তো 55 তে 35 পেলে পাস। আগে পরে গল্প বাদ দাও, আগের গল্প কি হলো বুঝতে পেরেছো? আগের গল্প কি হয়েছে? আগের গল্পতে হচ্ছে তোমরা দেখলে যে ওই কাটবে তোমরা হাঁটলে হবে না, সেই কাটবে পুরো কারচুপি ছিল, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই আগের কাটক পরের কাটক সেগুলো ভাবলে হবে না, এখন কি কাটক হবে সেটাই ভাবতে হবে, ঠিক আছে? এখন কাটক হবে 60/60। আজকে হাইকোর্টের রায় তোমরা দেখতে পেলে, যদিও পূর্ণ রায় নয়, আংশিক রায় তোমরা দেখতে পেলে, যারা বলে দিয়েছে যে এই প্রক্রিয়াকে আমরা হস্তক্ষেপ করবো না, ঠিক আছে? নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাহলে তোমাদেরকে নেগেটিভ মার্কিং তো থাকছে না বাবা, নেগেটিভ মার্কিং থাকছে না, তোমাকে টার্গেট নিতে হবে 60-60, কারণ বাকি যে নাম্বারগুলো তোমার হাতে নেই, তোমার হাতে আছে এই 60 নাম্বার এমসিকিউ, ঠিক আছে? 60-60 তোমাকে হচ্ছে কি এই কাট অফ 31 কি বাবা, ওগুলো ভাবো না, ঠিক আছে? কাট অফ হচ্ছে কি ভাবো 60, কাট অফ 60, এবারে কাট অফ হবে 60, তোমাকে 60-60 পেতে হবে, ঠিক আছে? কোনো কথা নেই, এর বিষয়ে আর কোনো কথা নেই, কাট অফ হচ্ছে কি 60 হবে, ঠিক আছে? এবারে কাট অফ উঠবে 60, ব্যাস। চলো তাহলে কি বললাম, এখানে কমিউনিটি হচ্ছে, দেখো তাহলে বুঝতে পারলে যে অনেকগুলো পপুলেশন যখন একসাথে থাকছে তখন কমিউনিটি। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার কমিউনিটির পরে আমরা কি আলোচনা করব না, ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে কি দেখো না, ইকোসিস্টেম মানে যেখানে ঠিক বলছে জীব এবং নির্জীব উপাদানের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা যেখানে শক্তি প্রবাহ পদার্থের আবর্তন ঘটে, তাকে আমরা ইকোসিস্টেম বলি। মানে ইকোসিস্টেমে মানে তোমরা জানো যে সেখানে উৎপাদক খাদক বিয়োজক এই জিনিসগুলো চলে আসবে, যেখানে এনার্জি ফ্লো হবে, শক্তি প্রবাহ হবে, ঠিক আছে? তখন তাকে আমরা ইকোসিস্টেম বলি। তো সেই ইকোসিস্টেমের গঠনে আমরা দেখতে পাবো শক্তি প্রবাহ, অর্থাৎ খাদ্য তোমার হচ্ছে কি শৃঙ্খল, ঠিক আছে? খাদ্য শৃঙ্খল দেখতে পাবো, এবং হচ্ছে দেখো খাদ্য জাল, ঠিক আছে? আজ মেনশন হয়েছে উনি, আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো, আজকে মেনশন হয়েছে, কিন্তু পূর্ণ তোমার হচ্ছে কি যে রায় সেটা পাবলিশ হয়নি, ঠিক আছে? তবে তারা এইটুকু বলেছে যে তোমার হচ্ছে কি প্রক্রিয়া যারা করতে চাইছে তারা ফর্ম ফিল আপটা হোক, ঠিক আছে? ফর্ম ফিল আপটা যথার টাইমে হোক, ঠিক আছে? যাই হোক, তাহলে দেখো এখানে শক্তি 10 নাম্বারটা মনে হয় ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, সেটা বন্ধ হয়ে বলে হবে। শোনো, এই জিনিসগুলো আলোচনা করো না, কারণ সেগুলো বিচারাধীন, সেগুলো আলোচনা করলে আমাদের টাইম নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? যখন হবে তখন দেখা যাবে, আর ওটা আমাদের হাতে নেই, ওগুলো তো আমাদের হাতে নেই, তো এগুলো যেগুলো হাতে নেই সেগুলো আলোচনা আমরা করবো না। দেখো তাহলে ইকোসিস্টেমে দেখতে পাচ্ছ যে শক্তি প্রবাহ, খাদ্যজাল, এইগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমরা যদি দেখো তাহলে এই এবার দেখো রিপ্রোডাক্টিভ বায়োলজিতে দেখো বলছে যে একটি ইকোসিস্টেমে কোন একটা হচ্ছে উদ্ভিদ বলতে পারো বা কোন একটা জীব যে মোট জৈব পদার্থ যেটা উৎপন্ন করে, যাকে আমরা কি বলি?
না কি বলি মোট মানে সামগ্রিক যেটা তৈরি করে সেটাকে আমরা গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি বলি। এবারে সেখান থেকে সে কি করে না, সে কি করে না তোমার নিজের খাবার দাবার নিজের নিজের হচ্ছে কি তোমার মানে মানে কি বলবো নিজের হচ্ছে কি তোমার বেঁচে থাকার জন্য যে শক্তি খরচ করার সেটা করবে, যেটাকে আমরা সংক্ষেপে আর বলি। তো সেই জিপিপি থেকে যদি আমরা আরটাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি এনপিপি, যেটাকে আমরা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আমরা বলি। ঠিক আছে, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি আমরা বলি। চলো এবারে অ্যাপ্লাইড ইকোলজি। অ্যাপ্লাইড ইকোলজিতে তোমরা বুঝতেই পারছো যেখানে এই যে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ ব্যবহার, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে। আর মানে হচ্ছে রেসপিরেশন বাবা, হ্যাঁ একদম রেসপিরেশন, মানে শুধু রেসপিরেশন নয়, যে মেটাবলিক যে সমস্ত হচ্ছে কি তোমার ফাংশন গুলো হয় তাতে যে এনার্জি খরচ হয় তাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, টোটাল যে লস অফ দ্য এনার্জি সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, চলো এবার হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টরস। একটা ইকোলজিতে কি কি ফ্যাক্টর থাকে দেখো। তো ইকোলজিক্যাল ফ্যাক্টরকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করছি। একটা দেখো অজৈব বা এবায়োটিক, আর একটা দেখতে পাচ্ছ যে জৈব বা বায়োটিক। ঠিক আছে, জৈব বা বায়োটিক। তো এবায়োটিক মানে যারা নন লিভিং এর মধ্যে দেখো লাইট পড়ছে, ঠিক আছে, লাইট যারা ফটোসিনথেসিসে সাহায্য করছে। তারপর হচ্ছে তোমার উদ্ভিদের বৃদ্ধি, তারপর হচ্ছে ফুলের পরিস্ফুটন, বীজের উৎপাদন, ঠিক আছে, এগুলো আচার আচরণ, প্রজনন, ঠিক আছে, স্থানচ্যুতি, এগুলো হচ্ছে কি তোমার লাইট সাহায্য করছে। তাপমাত্রা, আরেকটা এবায়োটিক ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা। তো তোমরা জানো যে তাপমাত্রা হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট সহনশীলতায় থাকে। এটা বংশগতি, রেচন, বিপাক, হাইবারনেশন এগুলো সাহায্য করছে। আচ্ছা, ওয়াটারও অপরিহার্য উপাদান তোমরা জানো, এটা জলবায়ু এবং বাসস্থানের নিয়ামক করে দিচ্ছে। তার পাশাপাশি ট্রান্সপিরেশন, পুষ্টি পরিবহন, ঠিক আছে, রেচন, তাপ নিয়ন্ত্রণ এগুলো করছে। ঠিক আছে, আর মাটি যেটা স্যার স্থানচ্যুতি ব্যাপারটাকে একটু বলবেন। কি বলছো? তুমি টাইপ করো স্থানচ্যুতি ব্যাপারটা একটু বলবেন। স্থানচ্যুতি, হ্যাঁ বলে দিচ্ছি, তুমি মানে টাইপ করবে। ঠিক আছে, স্থানচ্যুতি মিনস হচ্ছে কি ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস মুভমেন্ট। ঠিক আছে, মুভমেন্ট অফ ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দিস ইজ নন এজ দ্য লোকোমোশন। বুঝতে পারলে? সেটাকে আমরা স্থানচ্যুতি বাংলায় বলি। দেখো এবার হচ্ছে কি মাটি বা সয়েল। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি গঠন, তারপরে হচ্ছে পিএইচ, পুষ্টি উপাদান, এগুলো নির্ভর করছে সয়েলের উপরে। এয়ার বলছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি দেখো বায়ু প্রবাহ করা, তারপর হচ্ছে তোমার বীজ, তোমার হচ্ছে কি ডিসপার্সাল মানে সিড ডিসপার্সাল, উষ্ণতা নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলো এবার হচ্ছে কি তোমার বায়োটিক যে সমস্ত ফ্যাক্টর গুলো রয়েছে। বায়োটিক ফ্যাক্টর গুলো বলছে দেখো যে সমস্ত হচ্ছে কি উৎপাদক খাদক বিয়োজক থাকে, তোমরা জানো উৎপাদক খাদক বিয়োজক, এগুলোকে আমরা বায়োটিক বলছি। ঠিক আছে, চলো এবার বলছে যে এখানে আন্তঃপ্রজাতিক সম্পর্ক আমরা দেখতে পাই, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আন্তঃপ্রজাতিক সম্পর্ক মানে ইন্ট্রার স্পেসিফিক ইন্টারেকশন। আন্ত মানে হচ্ছে কি ইন্টার, মানে নিজেদের মধ্যে সেম স্পিসিসের মধ্যে যখন কম্পিটিশন হবে বা ইন্টারডেকশন হবে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি, ফর এক্সাম্পল দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট, যদি তোমরা হচ্ছে কি পরীক্ষা দিতে, তাতে যদি হচ্ছে কি তোমার কম্পিটিশন হতো, তো তখন হতো কি না ইন্টার স্পেসিফিক। কিন্তু এখন যে কম্পিটিশনটা হচ্ছে এটা হচ্ছে কি তোমার কি হবে না অন্তঃপ্রজাতি, মানে দুটো আলাদা। কারণ ওল্ড আর নিউ, যারা চাকরিরত তারা প্লাস তোমরা, তাহলে দেখো এখানে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তোমার আমি জাস্ট এই কারণে বলছি, কাউকে ছোট বড় করার জন্য নয়, আমি এটা বলছি তোমাদের মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আন্তঃপ্রজাতি মানে হচ্ছে কি ইন্টার স্পেসিফিক, অর্থাৎ যখন হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টার মানে হচ্ছে কি দুটো আলাদা আলাদা। ঠিক আছে, ইন্টার মানে আলাদা না, মানে এটা হচ্ছে ওল্ড নিউ, ওল্ড আর নিউ, এটা হচ্ছে কি তোমার। আর এই যে ইন্ট্রা মানে কি নিউ, শুধু নিউ বা শুধু ওল্ড, অনলি নিউ অনলি ওল্ড। ঠিক আছে, তাহলে আন্ত মানে যখন দুটো আলাদা আলাদা স্পিসিসের মধ্যে হচ্ছে, আর অন্ত মানে হচ্ছে নিজেদের স্পিসিসের মধ্যে হচ্ছে। ঠিক আছে, নিজেদের স্পিসিস। আই হোপ তোমরা বুঝতে পারলে। দেখো তো এখানে তাহলে এই যে দেখতে পাচ্ছ ইন্টার স্পেসিফিকের ক্ষেত্রে আমরা কম্পিটিশন দেখতে পাবো, কম্পিটিশন। ঠিক আছে, তারপরে হচ্ছে প্যারাসাইটিজম। তাহলে কম্পিটিশনে কি হবে, কম্পিটিশনে কি হয়, প্লাস মাইনাস না মাইনাস মাইনাস না জিরো জিরো, একটু লিখে দেন বলো দেখি। কম্পিটিশনে কি হবে, কম্পিটিশন করতে গেলে কিন্তু কি হবে, দুজনেরই ক্ষতি হয়। কম্পিটিশনে মাইনাস মাইনাস, একদম একদম, প্লাস মাইনাস নয়। তোমরা যদি কেউ ভাবো যে প্লাস 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 মাইনাস, তাহলে ভুল কথা। কম্পিটিশন করতে গেলে কি হবে, মাইনাস মাইনাস হয়। ঠিক আছে, মাইনাস মাইনাস। প্যারাসাইটিকের ক্ষেত্রে কি হয়, প্যারাসাইটিকের ক্ষেত্রে কি হয়, প্যারাসাইটিকের ক্ষেত্রে হোস্টের হচ্ছে কি ক্ষতি হয়, আর যেটা প্যারাসাইট তার লাভ হয়, এই জন্য প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে প্যারাসাইটিকের ক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে কি প্লাস মাইনাস। কেন না, হোস্ট যে বা পোষক কোষের হচ্ছে কি তোমার ক্ষতি হবে, এই জন্য মাইনাস। আর যে প্যারাসাইট বা পরজীবী তার লাভ হবে, সেজন্য সে প্লাস। চলো এবার বলছে কি মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে কি হবে, মিউচুয়ালিজম হচ্ছে প্লাস প্লাস। ঠিক আছে, দুটো স্পিসিসের হচ্ছে লাভ হবে। ঠিক আছে, মিউচুয়ালিজম। তাহলে এইগুলো যে আমরা করছি, এগুলো কিন্তু ইন্টার স্পেসিফিক ইন্টারেকশন। ইন্টার স্পেসিফিক মানে দুটো ডিফারেন্ট স্পিসিস, এ বি। ঠিক আছে, এ বি, এখানেও দেখো এ বি, এখানেও কিন্তু এ বি। ঠিক আছে, দুটো আলাদা আলাদা স্পিসিসের মধ্যে যদি কম্পিটিশন হয়, দুজনের ক্ষতি হবে। যদি হচ্ছে কি প্যারাসাইটিজম হয়, তাহলে প্লাস মাইনাস হবে। যদি হচ্ছে কি তোমার প্লাস প্লাস হয়, তখন আমরা কি দেখতে পাবো, তাহলে মিউচুয়ালিজম হচ্ছে। আর কমেন্সালিজমের ক্ষেত্রে দেখো বলছে একটি জীব উপকৃত, অপরটি প্রভাবিত নয়। তাহলে দেখতে পাচ্ছ তাহলে প্লাস জিরো হয়ে যাবে। কি হবে না প্লাস জিরো। কমেন্সালিজমের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস জিরো। তাহলে একটি জীব হচ্ছে উপকৃত, আর একটি জীব প্রভাবিত না, মানে তার লাভও নয় ক্ষতিও নয়। ঠিক আছে, যেমন উদাহরণ দেখতো বনবাসী পাখি এবং গরু।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে +0। আচ্ছা, এমেনসালিজম ক্ষেত্রে কি হয় না, এক এক জীব ক্ষতিগ্রস্ত হয়, অপরটি প্রভাবিত নয়। তাহলে এই এক জীব হচ্ছে কি তোমার ক্ষতিগ্রস্ত হয়, অপরটি প্রভাবিত নয়। তাহলে দেখো ক্ষতিগ্রস্ত মানে -0, তাহলে -0, ঠিক আছে, যেমন ছত্রাক ব্যাকটেরিয়া, ঠিক আছে, এমেনসালিজমের ক্ষেত্রে -0। তো বলো দেখি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, সিসি লিখে জানা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারস্পেসিফিক, দুটো হচ্ছে কি আলাদা আলাদা স্পিসিস। ঠিক আছে, দুটো আলাদা আলাদা স্পিসিস একদম। তাহলে দেখো তোমাদের কিন্তু মনে রাখতে হবে বাবা, তাহলে এই যে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, +0 -0, এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু রাখতে হবে মাথায়। ঠিক আছে, তাহলে কি বললাম, কম্পিটিশন, প্যারাসাইটিজম, ওমেনসালিজম, এমেনসালিজম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, যারা মনে রাখতে পারবে তারাই পাবে। ঠিক আছে, তাহলে যারা মনে রাখতে পাবে তারাই পাবে। আচ্ছা, বলছে জু প্লাঙ্কটন এন্ড কোরাল রিফ মিউচুয়ালিজমস এর এক্সাম্পল, হ্যাঁ হতে পারে জু প্লাঙ্কটন। মিউচুয়ালিজম লাইকেনের ক্ষেত্রে তোমরা জানো ছত্রাক এবং শৈবাল মিউচুয়ালিজম করে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে বুঝতে পেরেছো যে আবার কি হলো, তোমার কি সমস্যা, তোমার কি প্রবলেম তোমার? আরে আনমিউট করেছে কি বাবা, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসে, তোমার কিছু সমস্যা আছে? দেখো এবার দেখো, এবার বলছে দেখো ইন্ট্রাস্পেসিফিক ইন্টারেকশন। তো ইন্টারবেসিক মানে দেখো একই প্রজাতির মধ্যে প্রতিযোগিতা ও সহযোগিতা। ঠিক আছে, তাহলে একই প্রজাতির মধ্যে। চলো এবার বলছে দেখো সামাজিক কারণ, সামাজিক মানে অ্যানথ্রোপোজেনিক কারণ। তো এটা বলছে দেখো সামাজিক কারণের জন্য হচ্ছে কি, দেখো বলছে পলিউশন, ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রি তৈরি করা। ঠিক আছে, ইন্ডাস্ট্রি তৈরি করা, এগুলো গ্লোবাল ওয়ার্মিং। চলো এবার হচ্ছে কি আমরা পড়বো কি ইকোলজিক্যাল সাকসেশন। ঠিক আছে, এবারে সবকিছু ভুলে যাও, এবারে চলে আসো ইকোলজিক্যাল সাকসেশন। বলবো বাবা, বলবো সুমিত বাড়ি কিস্টোন স্পিসিস বলবো। আচ্ছা এখন বলে দিচ্ছি, ঠিক আছে, না তো ভুলে যাও। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমরা ইকোলজিক্যাল সাকসেশনটা পড়বো। আচ্ছা, কিস্টোন স্পিসিস পরীক্ষায় আসে, কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস হচ্ছে কি দেখো, কিস্টোন স্পিসিস হচ্ছে কি গ্রেট ইম্প্যাক্ট ফেলে কোন একটা এনভায়রনমেন্টে। যেখানে কিস্টোন স্পিসিস থাকবে সেই সেই স্পিসিসের আনুষঙ্গিকভাবে অন্যান্য স্পিসিসও কনজার্ভ পেয়ে যাবে, তাকে আমরা কিস্টোন স্পিসিস বলি। ঠিক আছে, তাহলে কিস্টোন স্পিসিস হচ্ছে কি এমন একটা স্পিসিস, যে স্পিসিস কোন ইকোসিস্টেমে যদি থাকে তার রিলেটেড হচ্ছে কি আদার্স এনিমেল গুলো বা আদার্স অর্গানিজমস গুলো কনজার্ভ পেয়ে যাবে, বা তারাও বেঁচে থাকার একটা সন্ধান পাবে। যেমন সুন্দরবনের বাঘ, ঠিক আছে, সুন্দরবনের বাঘ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কি ওয়ান টাইপ অফ কিস্টোন স্পিসিস। ঠিক আছে, তাহলে যে স্পিসিস হচ্ছে কি একটা গ্রেট ইম্প্যাক্ট ফেলছে কোন একটা এনভায়রনমেন্টে, সে থাকলে বাকি অন্যান্য অর্গানিজমসটাও বেঁচে থাকে। চলো এবার দেখো ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে না, ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে কি দেখো বলছে এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে ধীরে ধীরে পরিবর্তনশীল এবং নিয়ম প্রক্রিয়া, যেখানে কোনো নির্দিষ্ট এলাকায় জীব জীববৈচিত্র্য ও পরিবেশগত গঠন ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে এমন একটা প্রাকৃতিক ঘটনা যেখানে ধীরে ধীরে পরিবর্তনশীল এবং নিয়মিত প্রক্রিয়া, যেখানে কোনো নির্দিষ্ট এলাকায়, ঠিক আছে, জীববৈচিত্র্য এবং পরিবেশগত গঠন ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলি, ইকোলজিক্যাল সাকসেশন। তো এটাকে যদি আমরা সোজা করে বলি বা কম কথায় বলি, তাহলে হচ্ছে কি দেখো তো এটা হচ্ছে কি, তাহলে কি বুঝতে পারলে যে একটা ইকোলজিক্যাল সাকসেশনের স্টেপ বাই স্টেপ ইন্টারচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা ইকোলজিক্যাল সাকসেশন বলি। তো এখানে তোমরা জানো যে প্রাইমারি সাকসেশন কাকে বলে। ধরো দেখো কোনো একটা নির্দিষ্ট জায়গায় আগে থেকে কোনো কিছু ছিল না। ঠিক আছে, বেয়ার অঞ্চল ছিল, বেয়ার অঞ্চল। বেয়ার মানে হচ্ছে কি যেখানে কোনো নিউট্রিয়েন্ট ছিল না, ওয়াটার ছিল না, তাকে আমরা বেয়ার ল্যান্ড বলি। ঠিক আছে, ল্যান্ড। তো সেক্ষেত্রে যেহেতু সেখানে কোনো কিছু ছিল না, পরবর্তীকালে ফার্স্ট সেখানে হচ্ছে কি কোনো অর্গানিজম আসবে, এসে বসবাস করলো, বসবাস করার পরে সেখানে আমরা তার কলোনি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তখন সেই সাকসেশনটাকে আমরা বলবো প্রাইমারি সাকসেশন। ঠিক আছে, প্রাইমারি সাকসেশন। ঠিক আছে, ধরো সাপোজ ফর এক্সাম্পল তুমি ধরো চাকরি পেলে, চাকরি পাওয়ার পরে তুমি কি করলে না, তুমি হচ্ছে কি একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে তুমি চাকরি পেলে। ঠিক আছে, একটা প্রত্যন্ত স্কুলে তুমি চাকরি পেলে, সেখান থেকে তোমার বাড়ি খোঁজ ছেড়ে তোমাকে যেতে হবে। এবারে তুমি টাউন থেকে যদি তুমি যাও তাহলে তোমার অনেকটা সময় চলে যায়, তুমি টাইমে পৌঁছাতে পারো না। এবারে তুমি কি করলে না, তোমার হচ্ছে কি দেখো তুমি সেখানে কি করলে না, ওখানে ইয়েস এসএলএসটি যোগ কথা বলছি। ঠিক আছে, সুশান্ত ঘোড়াই এসএলএসটি পাবে, তো তুমি পাবে, হ্যাঁ সুশান্ত তুমি পাবে। ঠিক আছে, তুমি পড়াশোনা করে পাবে। তাহলে পাওয়ার পরে তুমি কি করলে দেখলে যে এমন একটা জায়গায় চাকরি পেলে সেখানে কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে, রাস্তাঘাট নেই। তুমি কি করলে সেখানে প্রথম গিয়ে সেখানে বসবাসযোগ্য একটা স্থান তৈরি করলে। ঠিক আছে, দিয়ে সেখানে ঘর জায়গা টায়গা কিনলে, টাকা পয়সা হলো তোমার, সেখানে তুমি একটা বললে যে আমি একটা শান্তিপূর্ণ ভাবে নিরিবিলি এলাকায় আমি থাকবো, দিয়ে সেখানে তুমি ঘর তৈরি করলে। ঠিক আছে, জাস্ট আমি ফর এক্সাম্পল বলছি। তাহলে সেটাই হয়ে যাবে কি তোমার প্রাইমারি সাকসেশন। এবারে তুমি কি করলে, তুমি ধরো কলকাতার বুকে কোনো একটা স্কুলে তুমি চাকরি পেলে। এবারে সেখানে তোমার থাকার জন্য প্রচুর জায়গা রয়েছে, তাই না, তুমি ফ্ল্যাট কিনতে পারো, বা তোমার হচ্ছে কোনো একটা তুমি ঘর ভাড়া নিতে পারো, সেখানে প্রচুর ঘর বাড়ি পেয়ে যাবে। তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি, তাহলে অলরেডি সেখানে আছে, তুমি গিয়ে জাস্ট হচ্ছে এটা ভাড়া নিয়ে থাকবে। ফর এক্সাম্পল যদি আমরা পরিবেশের বা ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখি, তাহলে যেখানে আগে থেকে কোনো কিছু ছিল না, ঠিক আছে, ঊষর ভূমি ছিল, যেখানে বেয়ার ল্যান্ড ছিল, সেখানে যদি নতুন করে সেখানে যদি কোনো একটা উদ্ভিদ নমুনা এসে সেখানে সাকসেশন তৈরি করে, তখন তাকে আমরা বলবো কি প্রাইমারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন কাকে বলে না, দেখো অলরেডি মানে অলরেডি হচ্ছে কি লিভিং অর্গানিজম ছিল, অলরেডি ছিল। তো সেখানে কি হলো দেখো না, থাকার পরে কি হলো না, হঠাৎ কোনো কারণে সেখানে দাবানল হয়ে গেছে, বা তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছে,
বা তোমার দেখা গেল উল্কাপাত হয়েছে, ঠিক আছে, ভলকানিক ইরোশন হতে পারে, ঠিক আছে, তো যে কারণে বা সুনামি হয়ে গেছে, তাহলে যে সমস্ত কারণে হচ্ছে কি তোমার কি হলো না সেই জায়গাটা পুরোটাই ধ্বংস হয়ে গেল। কিন্তু সেখানে তো আগে তো তোমার লিভিং অর্গানিজম বসবাস করতো, তাই না, বসবাসযোগ্য পরিবেশ ছিল, কিন্তু কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নষ্ট হয়ে গেছে। তো সেখানে যদি আবার প্রথম থেকে যে সাকসেশন তৈরি হয়, দিস ইজ নন এজ দ্য সেকেন্ডারি সাকসেশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, তাই তো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো যে বুঝতে পেরেছি, সিসি। একদম একদম, ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার দেখো সাকসেশনের পর্যায়, ঠিক আছে, সাকসেশনের পর্যায়, পর্যায় বলতে হচ্ছে কি স্টেপ, ঠিক আছে। আচ্ছা তুমি কি, তোমার কি প্রবলেমটা কি, তোমার কি প্রবলেম, তুমি আনমিউট করে দিচ্ছ কেন, তোমার কি সমস্যাটা কি, যে তুমি ঘরের লোকের সঙ্গে কথা বলছো? এই নামটাকে আইডেন্টিফাই করো, তাকে আমি নেক্সট ক্লাস থেকে রিমুভ করে দেবো। কি নাম দেখো তার? ঈশিতা 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 ইসিটা টাইটেল কি আছে? ইসিটা কি টাইটেল আছে দেখছি আমি নেক্সট টাইটেল ক্লাস থেকে জানি তার, ঠিক আছে আমি দেখছি। দেখো তাহলে এবারে দেখতে পাচ্ছ, দেখো তাহলে সাকসেশনের পর্যায়ে যদি আমরা দেখি, ঠিক আছে, সাকসেশনে যদি আমরা পর্যায়ে দেখি তাহলে দেখতে পাচ্ছ যে স্টেপ গুলো, প্রথমে দেখো নুডেশন। নুডেশন মানে কি না, কোনো একটা খালি এলাকা সৃষ্টি। তারপর দেখো ইনভেশন, অর্থাৎ হচ্ছে কি কোনো স্পোর কিংবা কোনো ভেজিটেটিভ পার্ট, ঠিক আছে, বা কোনো সিড এসে আগমন ঘটলো। তারপর কি হয় না, একেসিস হয়, ঠিক আছে, বা ইকেসিস। তো এটা হচ্ছে কি বীজের অঙ্কুরোদ্গম এবং বৃদ্ধি ঘটে। তারপর কি হয় না, এগ্রিগেশন হয়, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি করছে, সম্প্রদায় গঠন করছে। নেক্সট হচ্ছে দেখো কম্পিটিশন এন্ড রিয়াকশন হয়, আলটিমেট দেখো ক্লাইম্যাক্সে পৌঁছে যায়, ঠিক আছে, এই ছোটি স্টেপে, ঠিক আছে, এই ছোটি স্টেপে হচ্ছে কি আমরা দেখতে পাবো। সুমিত একটু ওয়েট করো, অটোজেনিক অ্যালোজেনিক আমি বলছি। দেখো তাহলে এখানে দেখতে পেলে যে নুডেশন হচ্ছে কি ইনভেশন, ইকেসিস এবং এগ্রেশন, ঠিক আছে, এগ্রিগেশন, কম্পিটিশন, রিয়াকশন, তারপর ক্লাইম্যাক্স। এগুলোকে তোমাকে কি বলবো বলে দেখি না, এগুলো হচ্ছে কি তোমাকে স্টেপ বাই স্টেপ পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যে সাকসেশনের হচ্ছে কি পর্যায়গুলি সঠিকভাবে তোমরা চিহ্নিত করো। তাহলে প্রথমে কি আসবে, তাহলে নুডেশন, ইনভেশন, ইকেসিস, এগ্রেশন, সরি এগ্রিগেশন, তারপর হচ্ছে কম্পিটিশন এন্ড রিয়াকশন, তারপর হচ্ছে তোমার ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে স্থায়ী, মানে স্থায়ী এবং স্থিতিশীল সম্প্রদায় তৈরি হবে। আর প্রথমে যে স্পিসিসটা আসে তাকে আমরা কি বলি, পায়োনিয়ার স্পিসিস বলি, তাদেরকে আমরা কি বলি, পায়োনিয়ার স্পিসিস। তাহলে কোনো একটা হচ্ছে কি তোমার পরিত্যক্ত এলাকাতে প্রথম যে স্পিসিস গ্রো করবে তাকে আমরা পায়োনিয়ার স্পিসিস বলি। তো এখানে তোমরা জানো নর্মালি যারা যে সমস্ত কিছু এলাকা রয়েছে সেখানে আমরা লাইকেনকে আমরা কি দেখতে পাই না, পায়োনিয়ার স্পিসিস আমরা বলে থাকি। চলো এবার দেখো বলছে সেরি। সেরি কি জিনিস বা সিরি, সিরি বা সেরি, তোমরা জানো যে সাকসেশনের সময় এক সম্প্রদায় পরিবর্তে আরেকটি সম্প্রদায় যখন ক্রমাগত পরিবর্তন হয়, ঠিক আছে, তাকে আমরা সেরি বা সিরি বলি। ধরো লাইকেন থেকে হচ্ছে কি তোমার মোষ চলে এলো, তাহলে মোষ থেকে হচ্ছে কি তোমার ফার্ন এলো, ফার্ন থেকে তোমার হচ্ছে কি জিমনোস্পার্ম এলো, জিমনোস্পার্ম থেকে এনজিওস্পার্ম এলো। তাহলে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যে চেঞ্জ হচ্ছে, তো তখন তাকে আমরা এই পরিবর্তনটাকে সিরি বলি, ঠিক আছে। আর পায়োনিয়ার কমিউনিটি হচ্ছে কি তোমার প্রথম যে আগত যে জীব তাকে আমরা পায়োনিয়ার কমিউনিটি বলি, আর লাস্টে যে আসে তাকে বলা হচ্ছে কি ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। এখন শেষে যদি আসে কেউ তাকে আমরা কি বলছি, ক্লাইম্যাক্স কমিউনিটি আমরা বলছি, ঠিক আছে। তাহলে ক্লাইম্যাক্স মানে হচ্ছে কি যে লাস্টে আসবে, ঠিক আছে, ক্লাইম্যাক্স মানে হচ্ছে কি যে লাস্টে আসবে, ওকে, সে হচ্ছে কি শেষে আসছে বলে তাকে ক্লাইম্যাক্স বলছি আমরা, ঠিক আছে। চলো এবার দেখো, এবারে তোমাদের হচ্ছে কি বলে রাখি, তোমাদের হচ্ছে কি তোমার জেরো সিরি, ঠিক আছে, তো জেরো সিরি, হাইড্রো সিরি, ঠিক আছে, তোমার লাইকেন থেকে কি আসে, লাইকেন থেকে মোষ আসবে, ঠিক আছে। তোমার জানো লাইকেন হচ্ছে কি পাথরের উপর জন্মায়, অর্গানিক অ্যাসিড রিলিজ করার পরে পাথরের গায়ে ক্ষয় সৃষ্টি করে, ঠিক আছে। এবার লাইকেনও কিছু মারা যাবে, তো এই কারণে সেখানে হালকা একটা পাতলা লেয়ারের সোয়েল ফরমেশন হবে, সেখানে সে মোষকে আনতে সাহায্য মানে ব্রায়োফাইটকে আনতে সাহায্য করবে, ঠিক আছে। দেখো এবার দেখো, তাহলে এখানে যদি সিরির ধরন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ জেরো সিরি মানে কি, জেরো সিরি মানে যারা জেরো ফাইট প্ল্যান্ট, ঠিক আছে, মরু উদ্ভিদে যদি মরু জায়গায় যদি সাকসেশন হয় তখন তাকে আমরা কি বলি, জেরো সিরি। যদি জলাশয় হয়, অ্যাকোয়াটিক বডিতে হয় তখন তাকে বলা যায় হাইড্রোসিরি। যদি লবণাম্বু কোনো পরিবেশে হয় তাহলে সেখানে বলা যায় হেলোসিরি। যদি পাথরে নগ্ন পাথর দেখতে পাচ্ছ সেখানে হলে লিথোসিরি। আর যদি হচ্ছে কি বালুকাময় এলাকা, ঠিক আছে, বালিযুক্ত পরিবেশে যদি হয় তাহলে সেমমোসিরি, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে পরীক্ষার জন্য। স্যার জিরো থ্রিটা কি মানে মরুভূমিতে বলা যাবে? মরুভূমিতে, হ্যাঁ, মরুভূমিতে যদি সাকসেশন হয় তখন তাকে আমরা বলি। তো দেখো প্রত্যেকটা আবার ক্ষেত্রে আমরা, স্যামোসিরিও তো বালুকাময় এলাকা। হ্যাঁ কি বলছো? বলছি মানে জেরোসিরি আর স্যামোসিরি দুটোই তো বালুকাময় এলাকা হয়ে যাচ্ছে। আরে জেরো সিরিতে হচ্ছে এখানে শুধুমাত্র হচ্ছে কি তোমার যেখানে মরুভূমি, ঠিক আছে, ঠিক আছে। আর সেমো সিরি হচ্ছে কি যেখানে বালি, বালি কি সবসময় কি তুমি মরুভূমিতেই দেখতে পাও বাবা? বালি কি শুধু হচ্ছে কি তোমার, তাহলে বুঝতে পারলে জেরো সিরি হচ্ছে কি তোমার মরুভূমিতে, আর বালিময় এলাকায় হলে সেখানে হচ্ছে কি তোমার সেমো সিরি, ঠিক আছে। এবার দেখো দেখো এখানে ভালো করে শোনো, জেরো সিরি ক্ষেত্রে লাইকেন দিয়ে শুরু হবে, আর তোমার হচ্ছে কি আস্তে আস্তে করে ঝোপঝাড় তৈরি হবে। জলাশয়ের ক্ষেত্রে জলজ উদ্ভিদ থেকে বন তৈরি হয়ে যাবে। হেলোসিরি ক্ষেত্রে ম্যানগ্রোভ ক্ষেত্রে দেখতে পাবো। তারপর পাথুরে এলাকা লাইকেন থেকে শুরু হয়ে বন ফরেস্ট তৈরি হয়ে যাবে।
আর এখানে বালুচর থেকে ঝোপঝাড় তৈরি হবে, ঠিক আছে, শ্যামশ্রীতে। আচ্ছা, কেউ একজন বলছিলে যে অটোজেনিক আর এলোজেনিক সাকসেশন, আমি তখন বলেছিলাম একটু তুমি দাঁড়াও, তারপর আমি বলছি। তো দেখো অটোজেনিক আর এলোজেনিক কাকে বলে দেখো। অটোজেনিক হচ্ছে কি দেখো, মানে তুমি হচ্ছে কি নিশ্চয়ই তুমি, হ্যাঁ সুনীল বাড়ি, তুমি কি আজকে জয়েন করেছো না আগে থেকে আছো? তুমি বেটা ফাঁকি দিচ্ছ, তুমি পড়াশোনা করছো না। পড়াশোনা করেছো তুমি? তুমি কি আজকে জয়েন করেছো না আগে জয়েন করেছো? আর বলবে না, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম, কালকে রাতে যখন আমি দিয়ে দিয়েছি, তুমি আজকে সারাদিন টাইম পেয়েছো, তাই না? কালকে রাতে না হয় তুমি ঘুমিয়ে গেছিলে, তুমি সকালে 8টায় উঠেছো, তুমি 9টায় উঠেছো, তাহলে 9টা থেকে এখন পর্যন্ত আমরা শুরু করেছি ধরো 9টায়, 9:30টার সময়, তাহলে 12 ঘন্টার সময় কি করছিলে বাবা? 12টার সময় তুমি কি করছিলে? ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাকে পড়তে হবে বাবা, এই দুটো নোটস হচ্ছে কি পড়তে কত সময় লাগবে? বাচ্চা যেমন রিডিং পড়ে, ভালো করে বলে দিচ্ছি শোনা, সবার উদ্দেশ্যে বলছি, 207 পিপল সবাইকে আমি বলছি যে বাচ্চা যেমন রিডিং পড়ে, ক্লাস 5-6 যেমন রিডিং পড়ে, এই পিডিএফটা প্রিন্ট আউট না বার করলেও মোবাইলটাকে হচ্ছে কি ল্যান্ডস্কেপ করবে, দিয়ে পরপর রিডিং পড়বে সকালে উঠে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পড়বে। সময় পাইনি, তুমি কি করছিলে বাবা? সময় পাওনি, সময় বার করতে হবে বাবা, সময় বার করতে হবে। তুমি ভাবো তোমরা এই পরীক্ষার জন্য কতদিন অপেক্ষায় করে বসেছিলে, তোমরা বলছিলে না যে একটা এসএসসি হোক আমি করে দেখাবো, তাই তো? মনে মনে সবাই এইটুকু ভেবে রেখেছিলে যে একটাই শুধু এসএসসি হোক আমি করে দেখাবো। দেখো এসএসসি নোটিফিকেশন বেরিয়ে ফর্ম ফিল আপ শুরু হতে চলে গেল। আর কবে সময় পাবে তুমি? আর কবে সময় পাবে? আমি জানি প্রচুর ব্যস্ততা তুমি, ঠিক আছে, প্রচুর টিউশন পড়াও, প্রচুর করো। এবার এখন টিউশন কিছু কমিয়ে দাও। টিউশন হচ্ছে কি তোমার মানে ফিউচার করে দেবে না, টিউশন পড়ে তুমি হচ্ছে কি সংসার চালাতে পারবে না, ঠিক আছে, তুমি যতই টিউশন পড়াও না কেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, যেটা তোমরা এতদিন ওয়েট করেছিলে যে আমরা হচ্ছে কি একটা এসএসসি পাই আমি করে দেখাবো, তাই না? তো সেই করে দেখানোর সময়টা কবে আসবে? পরীক্ষা হয়ে গেলে? পরীক্ষা হয়ে গেলে? নিশ্চয় নয়। তাহলে তোমাকে দেখো এই মুহূর্তে বাড়ি যারা বাইরে থাকো তারা বাড়ি যাওয়া বন্ধ করো, যারা হচ্ছে কি তোমার টিউশন পড়াও টিউশন পড়ানো কম করো, যারা হচ্ছে কি তোমার বিভিন্ন অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত, তাহলে সেই কাজটাকে যতটা হচ্ছে কি তোমার কম সময় দিয়ে এই পড়ার সময় লাগানো যায় সেটাই ভাবতে হবে। যারা হাউস ওয়াইফ আছে, ঠিক আছে, যারা হাউস ওয়াইফ আছো তোমরা একটু রাতে কম ঘুমাও, সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ শেষ করে দাও, তারপরে পড়াশোনা করো, ঠিক আছে। তো যে যেমন করে পারবে এই সময়টাকে ভালো করে কাজে লাগাও, ঠিক আছে। কারণ দেখো এই বয়সটা তোমরা যারা যে বয়সে আছো, এই বয়সে হচ্ছে কি এই কথা বলার আমার কোনো অবকাশ রাখে না। কারণ তোমরা হচ্ছে কি সবাই অ্যাডাল্ট এবং সবাই হচ্ছে পরিণত বয়সে। আই হোপ সবাই হচ্ছে কি 25 থেকে 40 বছর বয়সে যারা ক্লাস করছো আছে, ঠিক আছে। তো ওতেই হচ্ছে কি এই বয়সে হচ্ছে কি এই ধরনের কথাবার্তা শোনা বা আমার পক্ষে বলা কোনোটাই শোভা পায় না, আমি জানি। তাও তোমাদেরকে বলছি কেন না, দেখো তোমরা, আমি জানি যে এই জিনিসটা না বললে তোমরা কিন্তু হচ্ছে পড়াশোনা করবে না। কারণ তোমরা ভাবছো যে এই হাইকোর্টে কেস হয়েছে পরীক্ষা আটকে যাবে, এই চাকরি পাওয়ার পরে আমার চাকরি থাকবে তো, এই আবার কি দুর্নীতি হবে? আরে এত কিছু না ভেবে তুমি একটা সুযোগ পেয়েছো, তুমি সর্বোচ্চটা দাও না, ঠিক আছে। কি বলা বুঝতে পেরেছো তো? তো এই জিনিসগুলো নেগেটিভিটি গুলো বাদ দিয়ে চুপচাপ করে পড়ে যাও, কারণ তুমি এটার জন্যই এতদিন বসেছিলে, তাই তো। আমি এইটুকু ধরে নিলাম, যারা যারা তোমরা কোর্স ফি সাবমিট করে তোমরা ভর্তি হয়েছো, তোমাদের মধ্যে একটা শুভবুদ্ধি রয়েছে চাকরি পাওয়ার জন্য। যদি তোমার মধ্যে সেটা যদি না থাকতো তুমি এই কোর্সে জয়েন করতে না। তুমি ভাবতে যে এই এটা পরীক্ষা হয়েছে দিব, কারণ এমনিতেই হচ্ছে কি তোমার ফ্রি সামারি হচ্ছে, এমনি চাকরি বাতিল হচ্ছে, যা হবে হবে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটাকে তুমি পেরিয়ে তোমার মধ্যে একটা পজিটিভিটি আছে বলে তুমি কিন্তু একটা কোর্সে জয়েন করেছো, তাই তো। যে হ্যাঁ আমার কিন্তু এটা চাকরির দরকার, আমাকে পেতে হবে। এবারে সেই সময়টা যখন তোমার হাতে চলে আসছে, এখন তুমি যদি হচ্ছে কি দোহাই দাও যে আমার আজকে সময় পাইনি, আজকে অমুক কাজ, কালকে তমুক কাজ, তাহলে হবে না বাবা, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে কি নিজেকে হচ্ছে কি তোমার ঠকাচ্ছ, নিজেকে ঠকাচ্ছ, বুঝতে পারলে? কারণ কোন একটা মানুষ যদি নিজে জেগে ঘুমিয়ে থাকে তাকে কেউ তুলতে পারবে না। যে হচ্ছে কি তোমার সন্দীপন, হ্যাঁ পড়াবো পড়াবো, কথা বলবো, মোটিভেট করবো, সবকিছুই করবো, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি তোমাকে, যেহেতু তুমি ব্যাচ কোর্সে হচ্ছে কি তুমি জয়েন করেছো, তুমি ইন্ডিভিজুয়াল নয়, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি সবকিছু শুনতে হবে, ঠিক আছে। তোমার যেটা কাজে লাগছে না বাকিদের কাজে লাগবে, ঠিক আছে, বাকিদের যেটা কাজে লাগবে না তোমার সেটা কাজে লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলো তাহলে অটোজেনিক কাকে বলছে দেখো। অটোজেনিক হচ্ছে কি, তো দেখো জীবদেহ নিজেই হচ্ছে কি পরিবেশ যদি পরিবর্তন করতে পারে, মানে একটা অর্গানিজমস সেই যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি সাকসেশনটাকে সে চেঞ্জ করতে পারে, তখন হচ্ছে কি তাকে আমরা কি বলি? অটোজেনিক সাকসেশন। আর যেটা হচ্ছে কি তোমার এলোজেনিক সাকসেশন, সেটা আমরা কি বলবো না, এখানে বাহ্যিক প্রাকৃতিক কারণ, মানে যদি হচ্ছে কি এনভায়রনমেন্ট হচ্ছে কি সেখানে কিন্তু যদি চলে আসে সেই সাকসেশনে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? এলোজেনিক সাকসেশন। তাহলে একটা অর্গানিজমস নিজে থেকেই যদি সাকসেশনটাকে চেঞ্জ করতে পারে, দিস ইজ নোন এজ দ্য অটোজেনিক সাকসেশন। আর যদি কোনো একটা বাহ্যিক কারণ অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি চলে আসে, তাহলে সেখানে আমরা কি বলবো? তাহলে সেখানে আমরা বলবো হচ্ছে কি তোমার এলোজেনিক সাকসেশন, ঠিক আছে। তো অটোজেনিক সাকসেশনের ক্ষেত্রে এক্সাম্পল দেবজানি বাবা, তো যদি অটোজেনিক হয় তাহলে নর্মাল কন্ডিশনে যদি তুমি একটা লিথোসিরি কন্ডিশনে দেখো, লাইকেন থেকে আসবে মোষ, মোষ থেকে ফার্ম, ফার্ম থেকে এরকম করে আসতে পারে,
আর অ্যালোজেনিকের ক্ষেত্রে যদি কোনো কারণে সেখানে বন্যা, আগুন, ঠিক আছে, বা এই সমস্ত যে কোনো ফ্যাক্টর যদি চলে আসে, তাহলে সেখানে অ্যালোজেনিক সাকসেশন, কারণ সেখানে বাধা সৃষ্টি হচ্ছে, পরিবেশগত বাধা কাজ করছে, ঠিক আছে, পরিবেশগত বাধা কাজ করছে। চলো এবার দেখো, এবার হচ্ছে কি দেখো বলছে না এলোজেনিক আর সেকেন্ডারি দুটো একই নয়। সেকেন্ডারি কাকে বলেছিলাম, সেকেন্ডারি হচ্ছে কি একটা জায়গায় সাকসেশন ছিল, ধ্বংস হয়ে গেল, আবার তৈরি হলো, ঠিক আছে। কিন্তু অ্যালোজেনিকের ক্ষেত্রে এই যে যখন সেরাল চেঞ্জেস গুলো হচ্ছে, সিডি যখন চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জের জন্য দায়ী কে, এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে অ্যালোজেনিক ইজ নট দ্য সেকেন্ডারি সাকসেশন। ওকে, তাহলে দুটো আলাদা জিনিস পাবো। আচ্ছা, সাকসেশনের বৈশিষ্ট্য কি? সাকসেশনের বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে কি নিয়মিত এবং তোমার হচ্ছে কি আহ, পূর্বানুমানযোগ্য প্রক্রিয়া, ঠিক আছে, মানে মানে আগে আমরা পূর্ব থেকে বুঝতে পেরে যাই, এটা নিয়মিত একটা ঘটনা। জীববৈচিত্র্য ও বায়োমাস বৃদ্ধি পায়, পাইনিয়ার প্রজাতি দ্রুত বর্ধনশীল এবং ছোট আকৃতির হয়, ক্লাইমেট কমিউনিটি স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ হয়। আচ্ছা, মাটি হচ্ছে কি তোমার পুষ্টিতে উন্নতি ঘটে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখতে এবার পাই, বলছি ঠিক আছে। অ্যালকালিকের একটা উদাহরণ দিন, ওটা শুনতে পাইনি আর কি, মানে নেটওয়ার্কে। এই তো বললাম যে অ্যালোজেনিকের ক্ষেত্রে এই যে আগুন বন্যার জন্য হতে পারে, আর অটোজেনিকের ক্ষেত্রে বললাম যে কোনো লিথোসিরিক কন্ডিশনে সেখানে যে ওটা লাইটেন শুনেছি, ওটা থেকে মোস্ট, শুনেছি। হ্যাঁ ওটা যদি হয় তখন তাকে অটোজেনিক আমরা বলবো। চলো এবার দেখো, এবার বলছি দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি সাকসেশন।